কে বলবা? বলো। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আর্টিকেলটাতে মানে আমি কনফিউজ না, বাট আমি নট শিওর যে এটি মেইন আর্গুমেন্ট কিনা, যে উনি হচ্ছে মানে কিনশিপের ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে শ্রীলঙ্কার মধ্যে আপনার মানে একটা জায়গায় একটা এথনিক কমিউনিটিকে ওরা হচ্ছে আরেকটার উপরে জায়গা দিয়ে দিয়েছে আর কি, যে ডেসপাইট কামিং ফ্রম দ্য সিমিলার ব্যাকগ্রাউন্ড তারা ওইখানে নিজেদেরকে আহ, একটা হায়ার পজিশনে রেখেছে। যে আচ্ছা, সিনহালা, তামিল কিংবা মুসলিম, এই যে এই তিনটা যে প্রিডমিনেন্ট কমিউনিটি ওখানে, সেখানে ওরা সাউথ ইন্ডিয়ানদেরকে একটু নিচের স্তরে রেখেছে। না ওরা তো সবাই আসলে, মানে আর্টিকেলটার আর্গুমেন্টটা হচ্ছে যে সবার কিনশিপ প্যাটার্নে, তার যে কিনশিপ যে প্র্যাকটিস, কালচার যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটা কিন্তু সবাই সাউথ ইন্ডিয়ান প্র্যাকটিসের সঙ্গে অনেকটা সিমিলার, হ্যাঁ, বাট বেসড অন লিঙ্গুইস্টিক প্র্যাকটিসেস। একটা গ্রুপ অফ পিপল স্পেসিফিক্যালি যারা সিনহালিজ, হ্যাঁ, সিনহালিজরা তারা তোমার হচ্ছে নিজেদেরকে একটা আফার পজিশনে দে রিক্লেম দেমসেলভস, এবং তামিলদেরকে তারা একটা আউটকাস্টেড মনে করে। হ্যাঁ, আচ্ছা, আর বাকিদের আলাপ, বাকিরা কি পড়েছো বলো তো? রৌশিন, নৌশিন, নৌশিন শোনা যাচ্ছে? নৌশিন শোনা হ্যালো যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার, আমি বুঝাচ্ছি যে উনি ফার্স্টে হচ্ছে কালচার যে পিওর না, এটা একটা হাইব্রিড, ওটা বলেছেন। এন্ড হ্যাঁ, তারপরে কালচারের সাথে ল্যাঙ্গুয়েজের একটা মিক্স করেছে। আমি আসলে খুব বেশি ক্লিয়ার না আর্টিকেলটা। স্যার, আচ্ছা, মালিহা। স্যার আমি শুরু করেছিলাম কিন্তু পুরোটা পড়িনি, তো মেন আর্গুমেন্ট। আমি শুরু করেছিলাম কিন্তু পুরোটা পড়িনি। অন্য কেউ, এনিওয়ান এলস উড লাইক টু অ্যাড এনিথিং এলস? আচ্ছা, সো ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে আর্টিকেলটার মেইন আর্গুমেন্ট, খেয়াল করো মশাই। একটা হচ্ছে আমরা, মানে ইন দ্য নেম অফ ন্যাশনালিজম, আমি তোমাদেরকে ন্যাশনালিজমের একটু পলিটিক্যাল সায়েন্সে পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের মাসায়? জি স্যার। আচ্ছা, ন্যাশনালিজমটা আমরা একটু আলাপ করেছিলাম বেনেডিক্ট অ্যান্ডারসনের থ্রুতে, মনে আছে? যে ন্যাশনালিজমটা কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, প্রবলেম কি, ইস্যুস গুলো কি, মনে আছে তোমাদের? একটু মনে করে দিলে মানে মনে করতে পারবো সবগুলা। বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন যে ন্যাশনালিজম আসার তিনটা কারণ ছিল। উনি কি আলাপ করেছেন? বেনেডিক্ট অ্যান্ডারসন ন্যাশনালিজমের কি আলাপ করেছেন? যে কেন ন্যাশনালিজমটা আসলো? দেখো নাই তোমরা, এটা পড়ো নাই? আমার শুধু মানে ওটা মনে আছে যে উনি তো এটাকে একটা ইমাজিনড কমিউনিটির সাথে হুম হুম। কম্পেয়ার ইমাজিন ইন করেছিলেন। হোয়াট সেন্স? ইমাজিন ইন হোয়াট সেন্স? এবং এটা কোত্থেকে আসলো? ইন দ্যাট সেন্স যে মানে লোকজন একটা পার্টিকুলার রিজনের লোকজন সার্টেন কালচারাল ট্রেটস বা কালচারাল হিস্ট্রির উপর বেস করে একটা নিজেদেরকে একটা মানে কমিউনিটির অংশ ভাবে, সেন্স অফ বিলঙ্গিং এর। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো, আমি তোমাদের ন্যাশনালিজম কোশ্চেন নিতে পারছি না, বাট ন্যাশনালিজমের আলাপটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, ইউরোপের পুরো জনগোষ্ঠী, পুরো ইউরোপ আগে নিজেদেরকে একটা কমন রিলিজিয়াস ডোমেইনের মধ্যে কল্পনা করত। যেমন হোল ইউরোপকে আমরা মনে করতাম এটা একটা একটা ক্রিশ্চিয়ান ডোম, তাই না? বুঝেছো? ক্রিশ্চিয়ান ডোম, বুঝেছো? মানে ইউরোপ মানে একটা খ্রিস্টানদের একটা রাজ্য, মধ্যপ্রাচ্য মানে এটা একটা ইসলামিক একটা রাজ্য, হ্যাঁ, সাউথ এশিয়া বা চায়না এটা একটা বুদ্ধিস্ট, একটা বুদ্ধিস্ট ডোম। বুঝছো জিনিসটা?
শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. Yes, মানে sir. মানুষ নিজেকে কল্পনা করতে একটা ধর্মের মধ্য দিয়ে, হ্যাঁ, মানে একটা ধর্মীয় ডোমেইনের মধ্যে নিজেকে কল্পনা করতে হয়, যে একটা সংস্কৃত, বুদ্ধিজম, ইসলামিজম বা এই যে ক্রিশ্চিয়ানিজম এর মধ্য দিয়ে মানুষ নিজেদেরকে কল্পনা করতো। অ্যান্ডারসন বলল কয়েকটা জিনিসের আবিষ্কারের মধ্য দিয়ে মানুষের বোঝাপড়ায় একটা বিশাল আকারের পরিবর্তন হইল। আমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনো, আমাদের আজকের আর্টিকেলের সঙ্গে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন আই উইল লিংক উইথ আওয়ার আর্টিকেল, টুডেস আর্টিকেল। তিনি বললেন যখন থেকে ছাপাখানা আবিষ্কার হইলো, ছাপাখানা আবিষ্কার হওয়ার মধ্য দিয়ে কি হচ্ছে, এখন আগে মানুষ বাইবেলটা স্রেফ এটা ল্যাটিন ভাষায় ছিল, তো এটা যখন ছাপাখানা আবিষ্কার হইলো তখন লোকাল পিপল, খেয়াল করো জার্মানিতে যখন মার্টিন লুথার কিং তারা জার্মান ভাষায় তখন আস্তে আস্তে বাইবেলটাকে অনুবাদ করে মানুষের মধ্যে ছড়াই দিল, যেহেতু ছাপাখানাটার কারণে মানে ইট ফ্যাসিলিটেট যে এই যে তোমার হচ্ছে মানে এই এই স্প্রিড আউট অফ রিলিজিয়াস টেক্সট। তো দেখো ফ্রেঞ্চ, যখন ফ্রেঞ্চের ছাপাখানা চলে গেল সেখানে ফ্রেঞ্চ ভাষায় স্টার্টেড টু ট্রান্সলেট, জার্মান ভাষায় ট্রান্সলেশন হলো, সুইডিশ ভাষায় ট্রান্সলেশন হইলো, ইংলিশ ট্রান্সলেশন হইলো। একটা ধর্মগ্রন্থের যখন একটা লোকাল ট্রান্সলেশন হয়, খেয়াল করো আগে ধর্ম সম্পর্কে মানুষের যে বোঝাপড়া, মানুষ যখন নিজের ভাষায় নিজের মতো করে যখন এই ধর্মগ্রন্থটা পড়ে তার একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে না মাসায়? Yes, sir. সো জার্মানরা যেভাবে ধর্মকে বোঝাপড়া, ক্রিশ্চিয়ানিটিকে বোঝাপড়া শুরু করলো, ফ্রেঞ্চরা ডিফারেন্ট ওয়েতে করলো, ফরাসি ব্রিটিশরা ডিফারেন্ট ওয়েতে দে স্টার্টেড টু ট্রান্সলেট ইট। সো ধর্মের যখন এটা অনুদিত হয়ে মানুষের কাছে যখন এটা ভাষ্য যায়, নানান জনের কাছে নানান ভাবে এটা হাজির হয়। ক্লিয়ার? মানে একক ব্যাখ্যা, আগে যেরকম মানুষ ধর্মকে একটা কমন জায়গা থেকে দেখতো, একটা একটা সাবজেক্ট অফ ভেনারেশন, একটা ল্যাটিন জায়গা থেকে কল্পনা করতো, মানুষ যখন এখন নিজে নিজেই পড়তে পারতেছে, নিজে নিজেই নিজের ব্রেন খাটায় কল্পনা শক্তি দিয়ে কোন একটা জিনিস বুঝতে পারতেছে, ফলে ধর্ম সম্পর্কে তার যে আগের বোঝাপড়া তার যে পরের বোঝাপড়া এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। তাই বা বুঝেছো, মানুষের পরের বোঝাপড়াটা চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। ফলে যে জিনিসটা হয়েছে হোল ইউরোপে, হোল সব জায়গায় সারা দুনিয়াতে ধর্ম সম্পর্কে মানুষের একটা বড় সড় আন্ডারস্ট্যান্ডিং এ চেঞ্জ হয়েছে। ইট ডাজেন্ট মিন যে মানুষ ধর্ম থেকে আলাদা হয়ে গেছে। খেয়াল করো মাসায়, মানুষ ধর্ম থেকে আলাদা হয় নাই, বরং ধর্ম সম্পর্কে মানুষের বোঝাপড়ার একটা বড় পরিবর্তন ঘটেছে। ক্লিয়ার মাসায়? Yes, sir. Clear. এটা খুব টুইস্ট। খেয়াল করো যে ন্যাশনালিজম, মানুষ ধর্মীয় পরিচয় থেকে জাতীয় পরিচয়, মানুষের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, ইট ডাজেন্ট মিন যে মানুষ ধর্ম থেকে বের হয়ে গেছে, নো, রেদার ধর্ম সম্পর্কে তার যে পুরনো আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, যেহেতু যখন একটা লোকাল ভাষায় এটা ট্রান্সলেট হয়, এটার 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 তোমার হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্ট ওয়ান, ক্লিয়ার? মানুষের সময় সম্পর্কে মানুষের পরিবর্তন করতো। আগে মানুষ মনে করতো যে সময় হচ্ছে একটা, আমি তোমাদেরকে এটা নিয়ে আরো আলাপ করেছিলাম যে একটা বৃত্তাকারে, যে চৈত্র সংক্রান্তির কথা বলছি না, যে সময় কন্টিনিউয়াসলি বৃত্তাকারে ঘুরে, কিন্তু ওয়েস্টে তখন সময়ের একটা লিনিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করলো। লিনিয়ার আন্ডারস্ট্যান্ডিং গুলো খেয়াল করো, লিনিয়ার আন্ডারস্ট্যান্ডিং যে মানুষ কন্টিনিউয়াসলি একটা প্রগ্রেসের দিকে মানুষ মুভ করতেছে, মানে সোজা জায়গা থেকে। খেয়াল করতেছো? বুঝেছো এই জায়গাটা? বুঝেছো লিনিয়ারের জায়গাটা? মানে আগে আমরা মনে করতাম যে সময়টা হচ্ছে গোলাকার, কিন্তু আমরা এখন ধরলাম হচ্ছে সময়টা হচ্ছে একদম সোজা। তো সোজাতে একদম শুরুর বিন্দু হচ্ছে অনেক পিছনে পড়ার জিনিস, আর যত উপরে যাবে তত প্রগতির দিকে মানুষ যাচ্ছে। হ্যাঁ, মানুষ তত উন্নতির দিকে যাচ্ছে। এই জন্য তুমি দেখবা, যেমন এখনো আমি যে তোমাদেরকে রিলিজিয়ন কোর্সটা পড়াই, ধরো ওই যে কালকে তাহারিমা মেয়েটা, সে একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে, আবার কে জানে একটা দিছে যে গাড়ির মধ্যে আল্লাহ ঝুলায় রাখছে, তাই না? তারপর হচ্ছে গাড়ির মধ্যে অনেকে দেখবে যে একটা নতুন গাড়ি নেওয়ার পরে সেখানে কি করে, এই যে হিন্দু ধর্মের লোকেরাও দেখবে যে সে পূজা টুজা দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে এটার নাম কি, এই গাড়িটা এমন ভাবে মানে এটা ওয়াশ করে যে, হ্যাঁ, এবং এরপর পূজা দেয় যাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়। দেখো
মডার্ন একটা সময়ে এই প্র্যাকটিসটা হচ্ছে, কিন্তু তুমি কি ধরে নিচ্ছ যে এটা একটা মডার্ন প্র্যাকটিস? এই যে সময়ের ধারণার কারণে তুমি মনে করছো যে এটা পিছিয়ে পড়া পুরনো কোনো জিনিস। খেয়াল করছো জিনিসটা, সময়ের আন্ডারস্ট্যান্ডিংটা খেয়াল করছো? So, আমি যদি লিনিয়ার, স্যার মানে আমি আমার একটা কাজ বর্তমানে করতেছি, আই এম ডুইং কাইন্ড অফ ওয়ার্ক রাইট নাও, বাট ইউ আর অ্যাজিউমিং দ্যাট এই কাজটা কিন্তু এখনকার না, এ সময়ের না, এটা অনেক পুরানা জিনিস, মানে পুরানা। বুঝছো জিনিসটা নওশিন? আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, কারণ সময়ের সঙ্গে স্যার সঙ্গে আমরা বুঝে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ব্র্যান্ড লেভেল করে ফেলতেছি, যে এটা হচ্ছে এখনকার সময়ের, এটা আধুনিক, এটা পশ্চাৎপদ, এটা পুরনো, এটা মধ্যযুগের, এটা people are doing this thing but you are claiming that this is not. যেমন তোমরা দেখো না হেফাজতের যে এটা তো মধ্যযুগ, বলো না তোমরা এই বিতর্কগুলো শোনো না? মানে they are doing something within the modern era but you are মানে trying to level it is something যে so called মধ্যযুগীয়। খেয়াল করছো? মানে তুমি কি করতেছো, সময়কে একটা লিনিয়ার জায়গায়, এইটা হচ্ছে পুরোনো সময়ের কাজ, এটা এই সময়ের কাজ, এটা আধুনিক সময়ের কাজ, ফলে এটা অনেক বেশি উন্নত, বলে মানুষের সময় সম্পর্কে ধারণাটা চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? আমি যদিও আমাদের অ্যানথ্রোপোলজিতে হিউজ জি স্যার ডিবেট আছে, আমি তোমাদেরকে এত নুয়ান্স গুলো বুঝাতে পারছি কিনা আমি জানি না। আচ্ছা, সো আমরা কি করলাম যে মানে বড় সড় পরিবর্তনটা হলো কি তোমার এই ইয়ার কারণে, এটার নাম কি টেকনোলজি, ছাপাখানা আবিষ্কারের ফলে। তখন আরেকটা ইম্পর্টেন্ট ঘটলো, ছাপাখানার কারণে পত্রিকা বের হওয়া শুরু হলো, যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজে মানুষ নিজের ভাষাটাকে প্রকাশ করা শুরু করতে পারছে এবং এটাকে প্রচার করতে পারে, পাবলিসিটি করতে পারতেছে। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার মাশায়েখ আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার তো মানুষ যখন নিজের ভাষাটাকে সে প্রকাশ করতে পারতেছে, তখন তারা সকালবেলা পত্রিকা বের করে, তো বের করার ফলে কি হচ্ছে, ধরো তুমি বাংলাদেশের, তোমাকে আমি একটা উদাহরণ দিই, তুমি আজকে সকালবেলা পত্রিকার পাতা খুললা, যদি এখন এটা আবার এই যে বিলঙ্গিংনেস গুলো চেঞ্জ হয়ে গেছে, এখন তো মানুষ সে আকারে পত্রিকা পড়ে না। তোমরা তো ছোটবেলায় তোমাদের বাবা মাদেরকে দেখছো না কিরকম পত্রিকার পাগল ছিল, দেখছো না? ঘুম থেকে উঠে পত্রিকা পড়তো, দেখতে না তোমাদের বাবা মাদেরকে? জি স্যার অনেক আচ্ছা, সো ধরো তুমি জীবনে কখনো লালমনিরহাট যাও নাই, জীবনে কখনো তুমি ব্রাহ্মণবাড়িয়া যাও নাই, কিন্তু সকালবেলা চাটা খেয়ে তুমি পত্রিকা পড়লা, দেখলা যে বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রামে 2 জন বাংলাদেশি নিহত। তুমি জীবনে কখনো পাটগ্রাম যাও নাই, কারা মারা গেছে তুমি নিজে জীবনে জানো না, কিন্তু পত্রিকাতে যখন তুমি পড়লা যে বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি নিহত, ইট টাচেস, এটা তোমার হৃদয়ের মধ্যে একটা স্পন্দন তৈরি করেছে না? তৈরি ইয়েস করেছে? স্যার একটা ফেলো ফিলিংস তৈরি ইয়েস করেছে? একটা ফেলো ফিলিংস তৈরি ইয়েস করেছে? মানে এই ফেলো ফিলিংসটা তৈরি করেছে, এটা এমন একটা ফেলো ফিলিংস যে তুমি কখনো লালমনিরহাট যাও নাই, কারা মারা গেছে তাদেরকে চিনো না, কিন্তু ইউ আর ফিলিং দ্যাট যে বোথ অফ দ্যাম আর ফ্রম দ্য সেম কমিউনিটি, ফ্রম দ্য সেম কালচার যেটা তুমি বিলং করো। খেয়াল করছো জিনিসটা? এই যে ফেলো ফিলিংসটা কিভাবে ডেভেলপ করেছে, একটা কমন ল্যাঙ্গুয়েজের কারণে একটা কমন গ্রুপ অফ পিপলকে তুমি নিজের মানে ইউ আর ইমাজিনিং যে এরা তো আমার, বুঝছো জিনিসটা? আমি তোমাদেরকে বুঝাইতে পারছি জিনিসটা? তুমি ওই জি জায়গায় স্যার কখনো, তুমি কখনো ওই জায়গায় ভ্রমণ করো নাই, ইউ নেভার মানে মানে ওয়েন্ট দেয়ার, নেভার, কখনোই যাও নাই, কারা মারা গেছে তাদেরকে তুমি চিনিও না, কিন্তু তুমি ইউ আর অ্যাজিউমিং যে সে আর তুমি হচ্ছে একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, নিজেকে কল্পনা করতেছো। কিসের মধ্য দিয়ে কল্পনা করতেছো? তুমি তাকে কল্পনা করতেছো যে একটা নির্দিষ্ট জিওগ্রাফি, একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ, একটা নির্দিষ্ট কালচারাল বাউন্ডারির মধ্যে কল্পনা করতেছো। বুঝছো? এই জন্য বেনেডিক্ট অ্যান্ডারসন বলতেছেন যে ন্যাশনাল কমিউনিটি এটা হচ্ছে একটা আসলে একটা কালচারাল বা পলিটিক্যাল কমিউনিটি, যেখানে এক গ্রুপ অফ পিপল তাদের মধ্যে একটা ফেলো ফিলিংস আছে, একটা ইমাজিনেটিভ, মানে এটা মানে এটা কিন্তু কাল্পনিক কিছু না, রেদার তোমার নিজেদের মধ্যে একটা কি আছে, একটা ফেলো ফিলিংস আছে। ক্লিয়ার? এবং এই ফেলো ফিলিংসটা সম্ভব হয়েছে কিসের কারণে? সে বলছে আগে আমরা ধরতাম হচ্ছে নিজেদেরকে একটা ধর্মীয় জায়গা থেকে, এরপর আমরা ধরতাম হচ্ছে একটা মানে এই যে একটা একটা রিলিজিয়াস ডোমেইন থেকে কল্পনা করতাম, এখন আমাদের মানে সেটা পরিবর্তন হইলো, ধর্ম সম্পর্কে মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তন ঘটলো, সময় সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তন ঘটলো, প্রিন্ট মিডিয়ার চরম প্রসার, এই প্রসারগুলোর কারণে এই ইউরোপের প্রেক্ষাপটে দেখা গেল যে ছোট ছোট গ্রুপে ছোট ছোট নানান বিলঙ্গিংনেস গুলা তৈরি হওয়া শুরু হয়েছে। ক্লিয়ার? 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 জি স্যার
আচ্ছা, আরেকজন জি আছে স্যার। গেলনার। হ্যাঁ, গেলনার আরেকজন থিওরিস্ট আছে। আমি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা তোমাদেরকে জানি না, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি জিনিসটা। মাসায় তুমি Yes, বুঝেছো sir. না আবার জি কতক্ষণ স্যার। করে ভুলে যাবা তোমরা এগুলো? এগুলো জি স্যার। সবসময় একটু মাথার মধ্যে রাখবা। হ্যাঁ, আচ্ছা, গেলনারের আইডিয়াটাও খুব ইন্টারেস্টিং। গেলনারের তর্ক হচ্ছে যে যখন ক্যাপিটালিজম আসলো মানে হচ্ছে তোমার ইউরোপে কলোনিয়ালিজম হওয়ার তো 101টা কারণ আছে, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে, খেয়াল রাখবা, ইউরোপে খাবার দাবারের কিছু ছিল না। যেমন আমি তো ব্রিটেনে ছিলাম, ব্রিটেনে মাত্র পালং শাক, যেটাকে আমরা বলি স্পিনাচ, হ্যাঁ, স্পিনাচ এবং বিন, শিমের বিচি ছাড়া কোনো ধরনের খাবার উৎপাদন হয় না, লিটারেলি। মানুষের এই অভাবের কারণেই কিন্তু দেখে হিয়ার তারা এখানে কলোনি বানাইছে, জাস্ট তোমার হচ্ছে ইকোনমিক ক্রাইসিসের কারণে, নাথিং এলস। হ্যাঁ, এবং তোমরা তো জানো যে এটা ছিল তাদের রুটি রুজির একটা জায়গা ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বেঙ্গল সবকিছু। তারা এই সমস্ত জায়গা থেকে এসে, আমি তোমাদের সঙ্গে অন্যান্য ক্লাসে হাজারবার আলাপ করেছি, আমি এই ডিটেইল এত আলাপ করতে চাচ্ছি না এখন। হ্যাঁ, এই ক্যাপিটালিজম কিভাবে এসেছে না এসেছে আমি সে আলাপে যাব না। বাট তারা এখান থেকে ক্যাপিটাল গুলো নিয়ে আজকে যে ইউরোপ, সেখানে সমৃদ্ধ হয়েছে। ওকে, তো নিয়ে যাওয়ার পরে তারা যে কাজটা করলো, সেখানে তো প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হইলো। সো মানুষজন গ্রাম থেকে তখন আস্তে আস্তে কোথায় আসা শুরু হলো, শহরে আসা শুরু হয়েছে। খেয়াল করছো জিনিসটা? আমার কথা বোঝা যাচ্ছে মাসায়? এসে তারা সবাই ইন্ডাস্ট্রিতে জয়েন করতে শুরু করছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই কাজ পারে না। ফলে তবে সবাইকে কি দিতে হবে, একটা কমন শিক্ষা দিতে হবে, কমন এডুকেশন, সো দ্যাট পিপল, মানে দে উইল বি স্কিলফুল, স্কিল লেবার ফোর্স। হ্যাঁ, তারপর হচ্ছে তারা খুবই ট্রেইনড সামওয়ান উইল। হ্যাঁ, আর হচ্ছে তোমরা জানো যে সেখানে যখন বড় বড় যখন ইন্ডাস্ট্রি ইউরোপে তৈরি হলো, আহ, তৈরি হওয়ার পরে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দেয়ার, যে একটা গ্রুপ অফ পিপল তারা মালিক শ্রেণী হয়ে গেল, একটা গ্রুপ অফ পিপল তারা শ্রমিক শ্রেণী, তাদের নিজেদের মধ্যে একটা আনরেস্ট ছিল। সো এগুলোকে মিটিগেট করা, হ্যাঁ, মানুষজনকে স্কিল লেবার ফোর্স বানানো, এগুলা করার জন্য তারা তখন একটা কমন এডুকেশন কমন এডুকেশন সিস্টেম নিয়ে আসলো। সো কমন এডুকেশন সিস্টেমের মধ্যে কি শেখানো হলো, যে আমরা দিস গ্রুপ অফ পিপল, আমরা একটা কমন কালচারে বিলং করি, আমাদের এই শাসক শ্রেণী আছে, মেরা রাজা মহান হ্যাঁ, মেরা রাষ্ট্র মহান হ্যাঁ, মেরা সমাজ মহান হ্যাঁ, মেরা জাতি মহান হ্যাঁ। সো এই জিনিসগুলো শেখানো হইলো, আবার তোমাকে ট্রেন আপ করা হইলো যাতে তুমি ভালো একটা শ্রমিক হও। সো এই যে কমন ল্যাঙ্গুয়েজ, আরবানাইজেশন, ক্যাপিটালিজম, এই সব কিছুর কারণে মানুষের মধ্যে একটা কমন কালচারাল হোমোজেনিটি তৈরি হইলো, বুঝছো? এন্ড দিস ইজ হাউ ফিজেন্স তোমার হচ্ছে ট্রান্সফর্ম ইনটু ফ্রেঞ্চম্যান। এটা নিয়ে একজন ইন্টারেস্টিং একটা লেখা আছে তোমার হচ্ছে বেভারের। হ্যাঁ, এই উনি ম্যাক্স বেভার না, ইউজেন বেভার, তার ইন্টারেস্টিং লেখা আছে যে ফিজেন্স ইনটু ফ্রেঞ্চম্যান। আগে ছিল সে কৃষক ছিল ফ্রান্সের, কিন্তু সে যখন তার কৃষিগুলো ছেড়ে দিয়ে শহরে এসে ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর একটা কমন শিক্ষা নিল, একটা কমন ফ্রেঞ্চ কালচারের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নিল, একটা কমন ফ্রেঞ্চ সোসাইটির মধ্যে, তখন দে স্টার্টেড টু তোমার হচ্ছে অ্যামালগেমেট দ্যামসেলফস। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝেছো এখন? আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? নওশিন, বুঝেছো? জি স্যার। জি স্যার। সো সবাই একটা কমন জায়গায় তারা হচ্ছে মানে নিজেদেরকে কল্পনা করা শুরু করলো। সো ইউরোপে এই যে প্রিন্ট মিডিয়ার কারণে, যে কমন ফেলো ফিলিংস এর কারণে, তখন পিপল স্টার্টেড টু ফাইন্ড দ্যামসেলফ উইদিন এ ন্যাশনাল ক্যাটাগরি। আগে যেরকম বলতো যে একটা আছে ধর্ম ভিত্তিক খ্রিস্টানিটির মধ্যে নিজেকে সে পাইতো, এখন সে নিজেকে কল্পনা করে যে আমি ফ্রেঞ্চম্যান, আমি জার্মান, আমি ব্রিটিশ, আমি সুইডিশ, আমি ফিনিশ। খেয়াল করছো জিনিসটা? খেয়াল করছো? This is how nationalism emerged in European context. Clear? Clear? মাসায় ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এখন আসো, ইউরোপে Yes, sir. তখন ন্যাশনালিজমের একটা কমন একটা খুব ইন্টারেস্টিং দিক ছিল, যে তাদের নিজেদের মধ্যে তো অসংখ্য পলিটিক্যাল ট্রান্সফরমেশন অনেক কিছু হয়েছে, হওয়ার ফলে তাদের শাসক কেমন হবে, শাসন ব্যবস্থা কেমন হবে, এটা নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হইলো, অনেক কিছু হইলো। হ্যাঁ, তো ব্রিটিশরা যেহেতু আমাদের এখানে শাসন করছে, খেয়াল করো এটা খুব ইম্পর্টেন্ট, তখন মানুষজন কল্পনা করলো, দেখো ব্রিটিশরা আসার আগে তোমার শাসক কে হবে এটা কি তুমি ঠিক করতে পারতা? নসীম, আমার শাসক কে হবে এটা কি ঠিক করতে পারতা তুমি? না স্যার। আমরাও কিন্তু পারতাম না। তো
তখন রাজা রামমোহন রায় থেকে অন্যান্যরা তারা দেখলো, ও মাই গড, ব্রিটেনে তারা নিজেদের শাসক কিভাবে, পিপল আর ইলেক্টিং অর সিলেক্টিং দেয়ার ওন পিপল। আমরাও তো এই জিনিসগুলো করতে পারি আমাদের এখানে। আর আমাদের এখানে কলোনিয়ালিজমের কারণে তো পিপল আর মোস্টলি পাওয়ারলেস। হ্যাঁ, তখন নিজেদের মধ্যে একটা ফেলো ফিলিংস আছে। হ্যাঁ, আচ্ছা ওরা ব্রিটিশ কেমনে ব্রিটিশ, এটা হওয়ার কারণে ওরা ব্রিটিশ হয়েছে। আচ্ছা আমরাও তো এমন, তাই না? আমরাও তো ইন্ডিয়ান বা আমরাও তো বাঙালি, বুঝছো জিনিসটা? আমরাও তো শ্রীলঙ্কান, আমরাও তো নেপালিজ। এই যে কলোনিয়ালিজমের কারণে, সো ইউরোপে যেরকম ভাবে ন্যাশনালিজমটা ডেভেলপ করেছে, আমাদের এখানে ডিফারেন্ট ওয়েতে ডেভেলপড এবং ডেভেলপ হয়েছে তখন, যেহেতু ব্রিটিশ তোমার হচ্ছে কলোনিয়াল শাসন চলেছিল। সো ব্রিটিশদের বিপরীতে মানুষ এখানে নিজেদেরকে কল্পনা করা শুরু করছে যে আচ্ছা ওরা হচ্ছে ব্রিটিশ, তো ব্রিটিশের বাইরে আমরা কারা, আমরা হচ্ছে ইন্ডিয়ান। আমরা কারা, আমরা হচ্ছে শ্রীলঙ্কান। আমরা কারা, আমরা হচ্ছে নেপালি। আমরা কারা, আমরা হচ্ছে বাঙালি। এভাবে করে ন্যাশনালিজমটা তৈরি হয়েছে। ক্লিয়ার? 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 কিন্তু আমাদের জি সাউথ স্যার। এশিয়ার কিছুটা প্রবলেম ছিল এই ক্ষেত্রে। মানে রাজা রামমোহন রায় থেকে ওরা মনে করছে যে ব্রিটেনের ন্যাশনালিজমটা সম্ভব হয়েছে ধর্মের কারণে, যেহেতু সবাই একটা কমন ধর্ম, সবার প্রটেস্ট্যান্ট ধর্ম, একই ধর্ম। এই জন্য তুমি দেখবা বঙ্কিম সে যখন ভারতীয় ন্যাশনালিজমটাকে কল্পনা করছে, সে তখন এটাকে হিন্দু ন্যাশনালিজম আকারে কল্পনা করছে। এবং করতে যায় পরে সে চিন্তা করলো এখানে তো মুসলমানরাও আছে, তাদের প্লেস কোথায় যাবে। ওই জন্য সে ভারতের যে ন্যাশনালিজমটা কল্পনা করেছে, সে কল্পনার মধ্যে বললো যে হিন্দু ধর্মের তো অনেকগুলো কাস্ট আছে, মুসলমান হচ্ছে একটা হিন্দুদের একটা কাস্ট, হিন্দু ন্যাশনালিজমের একটা কাস্ট। বুঝছো? বুঝছো মশাই? যদিও রামায়ণ মানে সরি কি রামমোহন যে কাজটা করছে, সে মনে করছে যেহেতু একটা ধর্মের গ্লু লাগবে, ওই জন্য সে একটা মানে ব্রাহ্মণ ধর্ম চালু করছিল, জানো? মানে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একটা কমন ধর্ম চালু করছিল সে। নাম শুনছো না তার? একটা ব্রাহ্ম ধর্ম, নাম শুনছো না? নাম Yes, শুনেছো sir. নৌসিন? কিন্তু Yes, তোমরা sir. কেউ কোশ্চেন করতে দেখো নাই, রামমোহনের কেউ কোশ্চেন করো নাই যে রামমোহনের কেন দরকার পড়লো একটা ধর্ম বানানোর জন্য, একটা ব্রাহ্ম ধর্ম বানানোর জন্য? যে কাউকে তোমরা কোশ্চেন করতে দেখেছো কখনো? দেখবা না। পিপল আর নট অ্যাওয়ার অফ ইট। রামমোহন মনে করছে যে যেহেতু ব্রিটিশরা নিজেদের শাসক তৈরি করতে পারে, তাদের শাসন পদ্ধতি আছে, আমরাও সবকিছু করতে পারবো, আমাদের একটা ন্যাশনালিজম আছে। ফলে আমাদের ন্যাশনালিজমটা ব্রিটিশরা কেমনে করছে, তাদের ধর্ম দিয়ে করছে, আমরাও একটা ধর্ম দিয়ে করবো। ফলে সকল ধর্ম দিয়ে কোনটা হবে? ব্রাহ্ম ধর্ম দিয়ে হবে। এটার পরবর্তী সিলসিলাতে তোমার বঙ্কিমচন্দ্র বললো যে যেহেতু ধর্ম দিয়ে করতে হবে রে ভাই, কিসের কিসের আরিয়ান ধর্ম, ইয়া ব্রাহ্ম ধর্ম আর হিন্দু ধর্ম। সে হিন্দু ধর্ম থেকে কল্পনা করছে। তো স্বভাবতই এটার বিপরীতে মুসলমানরা আবার ইসলামিক একটা ন্যাশনালিজম করছে। বুঝছো জিনিসটা? আমাদের এখানকার ন্যাশনালিজমের ইস্যুটা, প্রবলেমটা খেয়াল করছো? বিলঙ্গিংনেসটা Yes, খেয়াল sir. করছো জিনিসটা? এবং তুমি আর এটা নিয়ে খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে তোমার হচ্ছে যখন এই যে হিন্দু ন্যাশনালিজমটা ডেভেলপ করলো, যেহেতু শিক্ষা দীক্ষা সবকিছুতে তারা আগারও ছিল এবং তারা শহুরে অধিবাসী ছিল মোস্টলি। হ্যাঁ, নানান কারণ ছিল, তুমি রাফিউদ্দিনের বই পড়লে বুঝবা যে মোস্টলি তারা ছিল এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তারা দেখবা যে শিক্ষা দীক্ষায় যেহেতু তারা শহরবাসী ছিল, হ্যাঁ, আগানো ছিল, তো তারা যে লিটারেচার গুলো তৈরি করেছে, বাংলা সাহিত্যটা, যেমন তুমি দেখবা বাংলা সাহিত্য নিয়ে সুদীপ্ত কবিরাজের একটা ভালো লেখা আছে, আমি তোমাদের পড়াইতে পারি নাই, তোমরা পড়ে নিবা তোমাদের অফ টাইমে, খুব ইম্পর্টেন্ট। যে টু লিটারারি ট্র্যাডিশন অফ বেঙ্গল, বাংলায় দুটো আলাদা ধারা। তো সেখানে হিন্দু ন্যাশনালিজম যখন তারা ডেভেলপ করলো, তাদের ইমাজিনেশনে ডেভেলপ করলো, তখন তারা চিন্তা করলো ও মাই গড, এখানে যে মুসলমানরা আছে এরা তো হচ্ছে আউটকাস্টেড, এরা তো বাইরের, এরা তো আমাদের এখানকার কেউ না। এরা 800 বছর কিভাবে আমাদেরকে শাসন করছে, হাউ ইট হ্যাপেন্ড। দেন তারা অসংখ্য লিটারেচার তৈরি করলো, যে লিটারেচারের মধ্যে দেখালো যে মুসলমান শাসকরা ছিল তারা কত ভায়োলেন্ট ছিল, কত বেশি মাস্কুলিন ছিল, কত বেশি প্রবলেমেটিক ছিল, এরকম এরকম। ইভেন এট দ্যাট মোমেন্ট বাঙালি যারা মুসলমান ছিল তারা কিন্তু বাংলা লেখালেখি বা এইগুলোর সঙ্গে তারা তখনও আসলে পরিচিত হয়ে উঠতে পারে নাই। তোমরা জানো কিনা জানি না যে বাঙালি মুসলমান প্রথম উপন্যাস লিখছে নাজিবুর রহমান, তর্ক মানে নাজিবুর রহমান পাবনার একটা লোক, তাও মানে 1900 সালের পরে লিখছে, মানে বুঝছো, মানে কত পরে তারা পরবর্তী মানে সরি এটা তো উপন্যাস। মানে তুমি দেখবে যে 1870-80 সালের আগে তুমি বাঙালি মুসলমানরা বাংলা ভাষায় ভালো কিছু লিখেছে এই ধরনের তুমি কোনো প্র্যাকটিস তুমি পাবা না, দেখবা না। বুঝছো মাসায়?
মাসায় ক্লিয়ার? মাসায় ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, জি স্যার। তো যখন বাঙালি মুসলমানরা আস্তে আস্তে বাংলা পড়া শুরু করলো, তারা যখন লিটারেচার গুলো পড়লো, ও মাই গড, তারা দেখলো যে কি মুসলমানরা হচ্ছে সব ভিলেন, মুসলমানরা হচ্ছে সব মানে বাহির থেকে আগত, এরা স্বভাবতই তাদের গায়ের মধ্যে হিট করছে। এই জন্য তারাও কি করছে, তখন এমন কিছু লিটারারি ট্র্যাডিশন, গল্প, উপন্যাস, সাহিত্য তৈরি করা শুরু করছে, যেখানে দেখাচ্ছে যে মুসলমান শাসকরা কত বেশি বীর, মানে বীর ছিল, কত বেশি হিরোইক ছিল, মুসলমান ফার্স্টটা কত বেশি, হ্যাঁ মানে একটা মানে খুবই, আরে ভাই এটা তো মানুষ মহা সুখে শান্তিতে বসবাস করছিল। সো এই যে দেখো, একটা ডিফারেন্ট লিটারারি ট্র্যাডিশন দুটো জায়গায় দুভাবে এটা ডেভেলপ করছে আমাদের এখানে। ক্লিয়ার? উইদিন বাঙালি চিন্তার মধ্যে। আরো খুব ইন্টারেস্টিং, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ফেরদৌস আজিম যে ছিল তোমরা, ইংলিশ ডিপার্টমেন্টের, তার স্যার নেচার। তার ছেলের নাম হচ্ছে তারিক ওমর আলী। সে খুব ইন্টারেস্টিং একটা গবেষণা করেছে, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তার গবেষণাটা সে এখন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়ায়। সে দেখাচ্ছে 1910 সালের পরে প্রথম বিশ্বযুদ্ধ হইল না, 1918 সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে কি হয়েছে যে বাংলা থেকে প্রচুর পরিমাণে আগে পাট বা কৃষিজাত পণ্য ইউরোপে বিক্রি হইতো, ফলে বাংলার ইকোনমিটা অনেক বেশি স্ট্রং ছিল ইন্ডিয়ার অন্যান্য জায়গার তুলনায়। ক্লিয়ার? ক্লিয়ার মাসায়? স্যার আপনার লাস্টের সেন্টেন্সটা একটু কেটে গিয়েছে, আরেকবার বলুন। ও মাই গড, আচ্ছা আমি একটু ইয়াতে চলে যাই। তোমাদের সময় আছে, আমি যদি আরে তোমাদের 1 ঘন্টা সময় নিই, আমি তোমাদের যেহেতু ডিটেল স্যার আলাপ। আমার আরেকটা ক্লাস আছে একটু পর। হ্যাঁ হ্যাঁ, বাকিদের বাকিদের সময় আছে? স্যার আমি যদি তোমাদের আধা ঘন্টা সময় নিই, বেশি হবে তোমাদের? আধা ঘন্টা সময় বেশি নিলে ইয়া হবে, সমস্যা হবে তোমাদের? মালিহা, মাসায়েক শোনা যাচ্ছে আমার কথা? মাসায়েক শোনা যাচ্ছে স্যার আমার? আমার সমস্যা হবে না, বাকিদের মনে হয় ক্লাস আছে, আমার ক্লাস নেই। আমি জি স্যার, শোনা যায়। তাইবা তোমার কি ক্লাস আছে? সরি মালিহা, তোমার ক্লাস আছে? 12টা থেকে আরেকটা ক্লাস, 12টা থেকে 1টা 5। কার কার ক্লাস? স্যার ইকোনমিক্স। আচ্ছা, তোমরা পরে রেকর্ডিংটা দেখে নিও। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট, কারণ আমি তো এখনো সিংহলিটা আলাপটা এখনো যাইনি, আমি শেষ করে দিতে চাচ্ছি যেহেতু এটা আজকের আলাপ ইম্পর্টেন্ট ওয়ান। আমি তোমাদেরকে পুরো হলিস্টিকটা বুঝাতে চাচ্ছি। ওকে, তোমরা ভিডিওটা দেখে নিও কেমন, যারা ক্লাস মিস করবা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তো মাসাইক এরপর শোনো যে জায়গাটা হয়েছে, সে আমাদের এখানে যেহেতু জুটটা সারা দুনিয়াতে যাইতো, ফলে এখানে একটা ভালো ইকোনমিক মানুষের সলভেন্সি ছিল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তোমরা? জি স্যার। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই যে ব্যবসায়িক যে চেইন, বিজনেস চেইন, এটা টোটালি ধ্বংস হয়ে গেছে। আমাদের পার্ট গুলো বা কৃষিজাত পণ্য ইউরোপে আর বিক্রি করা যাচ্ছে না, মানুষের মধ্যে ইম্পোভারিশমেন্টটা ডেভেলপ করেছে, ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে পুরো বাংলায় 1918 সালের পরে। ক্লিয়ার? এবং প্রথম বিশ্বযুদ্ধের পর পরই বলা চলে। ক্লিয়ার? ক্লিয়ার মাসায়েক? এখন তখন কি হয়েছে, তারিক ওমর আলী দেখাচ্ছে বাংলাদেশের নোয়াখালীতে 8,000 লোক থাকতো, নোয়াখালী শহরে 8,000 লোকের 3টা পত্রিকা বের করতো, 3টা পত্রিকা, 3 নিউজ পেপার। ময়মনসিংহ শহর, সিরাজগঞ্জ শহর, ফরিদপুর শহর, সব শহরে এরকম পত্রিকা বের হইতো। এই পত্রিকাগুলা আবার কলকাতার যে ভারতীয় আধিপত্যবাদী বা হচ্ছে হিন্দু আধিপত্যবাদী যে বয়ান, ওই বয়ানের সাবস্ক্রাইবার ছিল না, এরা লোকাল লোক, লোকালি তারা এই পত্রিকাগুলা বের করতো। এবং এই পত্রিকাগুলোর কন্টেন্ট ছিল কি? পত্রিকাগুলোর কন্টেন্ট ছিল যে বাংলাদেশে তো এখন বাংলা অঞ্চলে তো প্রচুর ইকোনমিক ক্রাইসিস। ওকে, এই ক্রাইসিসের মূল কারণ কি খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট ওয়ান। এবং তারা ক্যালকাটার ডমিনেন্ট হেজিমনিক বয়ান থেকে তারা ভিন্ন। আরেকটা জিনিস খেয়াল করবা, সবাই যে সে সময় নোয়াখালীর 8,000 বাসিন্দা যে পত্রিকা পড়তে পারতো তা না। একটা দোকানে পত্রিকাটা যাইতো, একজন পড়তো, সবাই মিলে গোল হয়ে শুনতো। বুঝছো?
ফলে মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষের কাছে এটা ইজিলি চলে যেত। তো সেখানে যারা লেখালেখি করতো তারা লিখতো যে বাংলার কৃষকদের যে এই দুর্দশা, এই যে বাজে অবস্থা, এটা বাজে অবস্থার মূল কারণ তারা সবাই অলস, তারা কেউ ঠিকঠাক মতো কাজ করে না, তারা কেউ ধর্মকর্ম করে না, তারা কেউ ধর্মকর্ম করে না। বুঝছো মাশায়েক? শুনতেছো আমার কথা? কেন ধর্মকর্ম করে না? কারণ ধর্মকর্ম না করার কারণে তারা হচ্ছে জুয়া খেলে, তাদের বউদেরকে পিটায়, মেয়েরা পর্দা করে না, ধর্ম থেকে বের হয়ে গেছে, কাজ করে না, স্বামীর কথা শুনে না, মানে না। হ্যাঁ, তারপর হচ্ছে এটার নাম কি, ছেলেরা এই যে গাঁজা টানছে, সিগারেট খাচ্ছে, অপচয় করছে, টাইম পাস করছে, তারা উৎপাদন করতেছে না। ফলে আমাদের এখানে মারাত্মক অভাব। সো অভাবটা কিভাবে, মানে পিপল ক্যান ওভারকাম ইট, যদি সে একজন ভালো কৃষক হয়। ভালো কৃষক হইলে, ভালো কৃষকটা কি, সে খুবই পরিশ্রমী, সে অতি উৎপাদন করতেছে, সোসাইটির সবার প্রতি সে খুবই কমিটেড, হ্যাঁ, সবার দেখাশোনা করতেছে, মেয়েরা স্বামীর প্রতি খুবই মানে মানে শ্রদ্ধাশীল। বুঝছো জিনিসটা মালিহা, বুঝেছো? ফলে এই যে ভালো কৃষক, সো ভালো কৃষকটা তুমি কিভাবে হবা? তুমি যদি ভালো মুসলমান হও তখন তুমি ভালো আসলে কৃষক হচ্ছ। বুঝছো? ভালো মুসলমান হওয়া মানে ভালো কৃষক হওয়া। খেয়াল করছো? ফলে ভালো কৃষক হওয়ার উপায়, পত্রিকাগুলার হচ্ছে সমস্যা, যে কৃষকের কৃষির যে সমস্যাগুলা, মূল প্রবলেম কিন্তু খেয়াল করো, গ্লোবাল বিজনেস চেইনটা কলাপস করেছে। যুদ্ধের কারণে মানুষ, দে আর নট বিং এবল টু পারচেজ দেয়ার প্রোডাক্টস, সো দে আর নাও ইন ইনফোভারিশমেন্ট। আর লোকাল ট্রান্সলেশন হচ্ছে যে কি, লোকাল ট্রান্সলেশন হচ্ছে যে এরা সবাই অলস, উৎপাদন করতেছে না, এরা যত বেশি উৎপাদন করতো তত আসলে তাদের ইনফোভারিশমেন্টটা কেড়ে যেত। তো তুমি হচ্ছে ভালো মুসলমান হইলে তুমি হচ্ছে ভালো কৃষক হবা। এই যে ভালো মুসলমান হওয়া, এই যে সোসাইটি তখন একটা ইসলামিক চিন্তাটা তখন আসলে এইভাবে এইভাবে ডেভেলপ করেছে। ক্লিয়ার? ক্লিয়ার? খেয়াল করছো জিনিসটা? আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সে সময় তোমরা তো জানো যে জমিদার আর প্রজার, এটার আরেকটা ন্যারেটিভ ছিল যে মেজরিটি অফ দ্য জমিদার হিন্দু জনগোষ্ঠী ছিল, এবং প্রজারা, যে তোমরা আবুল মনসুর আহমদের লেখায়, এটা আমি তোমাদেরকে আরো একদিন পড়িয়েছিলাম, মনে আছে না? তোমাদের আরেকটা ক্লাসে পড়িয়েছিলাম না মাসায়, আবুল মনসুর আহমদের লেখায় প্রজারা জি ছিল স্যার। মোস্টলি। হ্যাঁ, ওই তোমরা ওই ওই লেখাটা তোমরা ইয়া করে নেবা। এবং তারা কৃষক প্রজা পার্টি করলো যে কৃষকের অধিকার রক্ষার জন্য। সো এটা তো সোসাইটিতে মোস্টলি ডিভাইডেড হয়ে গেছে। সো এই যে ডিভিশন গুলা, কৃষি, ভালো মুসলমান, বিলঙ্গিংনেস, এভাবে তৈরি হলো। এবং দেখো, কালচারালি সাহিত্যের জায়গা থেকে তারা দুই ভাগ হয়ে গেল। এবং আমি তোমাদেরকে, মনে আছে কিনা জানি না, আমি তোমাদেরকে গম্ভীরা গানের একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তোমাদের আরেকটা ক্লাসে মাসায়? গম্ভীরা গানের, নওশীন তোমার মনে আছে? পলিটিক্যাল সায়েন্স, করায় দেন। নওশীন তোমার মনে আছে? না স্যার। তোমাদেরকে বলেছিলাম না যে গম্ভীরা গানটা, আমি তোমাদেরকে দেখাই। গম্ভীরা গান হচ্ছে রাজশাহী অঞ্চলের একটা গান। খেয়াল করছো তোমরা? যেখানে একজন নানা একজন নাতিকে শিখায় কোনটা রাইট কোনটা রং। এই যে দেখো না, এই যে দেখছো, এই যে গম্ভীরা গান, নানা তার নাতিকে শিখায়, নানা হে, দেখো না তোমরা এটা, এই গানটা হ্যাঁ স্যার বলেছিলেন। জি স্যার, মনে আছে দেখেছি। তোমাদের? আমি তোমাদেরকে বলেছিলাম না যে গম্ভীরা গানের আদি উৎস কিন্তু এই যে ভারতের মালদা, মুর্শিদাবাদ, এটা এসেছে। তো গম্ভীরা গানের আদি উৎসটা ছিল যে সেখানে যারা হিন্দু দেবতা তার শিষ্যদেরকে, ফেলোদেরকে শিখাচ্ছে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। ধরো বাল্য বিয়ে নিয়ে বলতেছে, তারপর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন নিয়ে বলছে, থিঙ্কিং অ্যাবাউট রোড কনস্ট্রাকশন নিয়ে বলছে, তারপর ম্যাস এডুকেশন নিয়ে বলছে, যে সামাজিক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে বলতেছে। 47-এ যখন এই যে ভাগটা হচ্ছে, ন্যাশনালিজমটা হচ্ছে আমাদের এখানে, আমি বারবার বলছি যে এখানে ধর্মের ভিত্তিতে হচ্ছিল তখন ভাগটা। তো ধর্মের ভিত্তিতে যখন ভাগটা হচ্ছে, খেয়াল করো ভারত আর এই যে দুই বাংলা, এই যে বাঙালিরা যে ভাগ হয়ে গেছে 47 সালে, একটা হিন্দু বাংলা একটা মুসলমান বাংলা, এভাবে ভাগ হয়েছে। শুধু যে পলিটিক্যাল বাউন্ডারি বাংলাদেশ আর পশ্চিম বাংলার মধ্যে ভাগ হয়েছে তা না, কালচারাল বাউন্ডারিও কিন্তু ভাগ হয়ে গেছে। মালিহা, বুঝেছো? কিরকম ভাবে? কারণ তুমি দেখো ভারতে স্টিল গম্ভীরা গানের যারা, তোমার হচ্ছে গম্ভীরা গানের যারা অভিনেতা অভিনেত্রী, একজন দেবতা থাকে আর শিষ্যদেরকে শিখায়।
কিন্তু যেহেতু বাঙালি মুসলমান রাজনীতি, তাদের মধ্যে একটা ইসলামিক ফ্লেভার ছিল, তাদের এখানে যে ট্রান্সফরমেশনটা হয়েছে এরকম ভাবে যে তারা তারা বলল যে গম্ভীরার যে মানে প্র্যাকটিসটা, হিন্দু দেবতা আর শিষ্যদেরকে তো আমরা নিতে পারবো না, ফলে আমরা নিব কাকে? দেবতার জায়গায় একটা নানাকে বসাইলো, দাড়িওয়ালা নানা, আর একটা নাতিকে বুঝাইলো। এবার নানা তার নাতিকে শিখাচ্ছে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। বুঝছো এখন? বুঝছো এখন জি স্যার। কিভাবে ডিভিশন গুলো হয়েছে, কালচারালি কিভাবে ডিভাইডেড হয়ে গেছে ন্যাশনালিজমের কারণে? মালিহা, জি স্যার। বুঝেছো? শুধু তাই না, তোমরা জানো কিনা জানি না, হোল কলোনিয়াল পিরিয়ডে যেহেতু হিন্দু মুসলিমের ভাবে ডিভিশন ছিল বঙ্কিমের লেখার পর পরে, মীর মোশাররফ হোসেন থেকে সবাই বলতেছে যে লালন শাহী সে বাঙালি মুসলমান সমাজের কেউ না, সে হিন্দু, হিন্দু ঘরে জন্ম, এই সে ব্লা 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 অনেক কিছু। কিন্তু 47 সালের পরে যখন লালনের মাজারটা কুষ্টিয়া জেলার মধ্যে পড়ে গেছে, খেয়াল করছো তোমরা এটা? জি স্যার। তখন লালনকে কল্পনা করা হলো যে যেহেতু তখন সে লালন অলরেডি পূর্ব পাকিস্তানের একটা পার্ট, এবং পূর্ব পাকিস্তানের একটা রিলিজিয়াস ফ্লেভার ছিল, তখন তারা এটাকে একটা রিলিজিয়াস ফ্লেভার দিয়ে লালনকে মেইন স্ট্রিম ন্যাশনাল কালচারাল ইমাজিনেশনের মধ্যে ট্রান্সফরমেশন করেছে। খেয়াল করো, লালনকে সবাই বলে লালন সাঁই। সাঁই বুঝো? হোয়াট ইজ সাঁই? সাঁই স্যার। বুঝো? সাঁইজি নাম শুনছো কিনা জানি না, মানে যারা সাধু সাধু সন্ন্যাসী থাকে তাদের যিনি গুরু, ওই গুরুকে সবাই বলে সাঁই। মানে সাঁই মানে হচ্ছে তাদের গুরু ভক্ত। আমি জানি না, তোমাদের কুষ্টিয়া যাওয়া উচিত, অন্তত একদিন একটা সাধু সঙ্গ দেখো, অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট হিসেবে একটু দেখো যে বাংলাদেশের কালচারাল প্র্যাকটিস গুলো, হ্যাঁ, কোন সাধু সঙ্গে যাও, তাদের যিনি ফকিরদের যিনি প্রধান থাকে তাকে সাঁইজি বলে, হ্যাঁ। তো সাঁইদের তাদের আলাদা প্র্যাকটিস, তাদের রিলিজিয়াস প্র্যাকটিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুবই ডিফারেন্ট। তো পাকিস্তানে যেহেতু একটা রিলিজিয়াস ফ্লেভার, ইসলামিক ফ্লেভার আছে, তখন লালন শাহীকে লালন শাহ বানানো হয়েছে। শাহী থেকে কি হয়ে যাচ্ছে? লালন শাহ। খেয়াল করছো জিনিসটা? তাই বা? জি স্যার। জি স্যার। আর এই জন্য মানে আমি অনেক জায়গায় দেখতাম যে শাহ লেখা, কিন্তু অনেক জায়গায় আমি মনে হয় টেক্সট বুকেও লালন শাহ হিসেবেই দেখছি। বুঝছো জিনিসটা? সো এই যে ট্রান্সফরমেশন কালচারালি, তখন বাঙালি মুসলমান তো লালনকে নিতে পারতেছে না যেহেতু হিন্দু সমাজের অনেক কিছু, ফলে সে এটা লোকালি ট্রান্সফর্ম করে নিচ্ছে লালন শাহ। এখন সে নিতে পারতেছে লালন শাহের। এখন আসো সাঁইজির দাম, ওরা কিন্তু কখনোই মাজার বলে না। তোমার সাধু সাধু ধারাতে, ফকিরি ধারাতে মাজারের কোনো কনসেপ্ট নাই। তাদের ধর্ম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং গুলো ভেরি ডিফারেন্ট আমাদের সোকল শরীয়তি ধর্ম থেকে, ভেরি ডিফারেন্ট। কিন্তু তখন পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন মোনায়েম খাঁ, তিনি তখন লালনের ওই দাম, যেহেতু লালন একটা কালচারাল আইটেম, কালচারাল ফিগার, ইউ ক্যান নট ইভেন ইগনোর হিম, ফলে রিলিজিয়াস ইমাজিনেশনের মধ্যে লালনকে কিভাবে ইনকর্পোরেট করেছে, লালনের ধামটাকে এখন বানাই ফেলছে লালনের মাজার। বুঝেছো তাইবা? বুঝেছো? জি স্যার বুঝেছি। তো এইভাবে কিন্তু ন্যাশনালিজম কিভাবে আমাদের কালচারটাকে ট্রান্সফর্ম করেছে খেয়াল করছো? আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিলাম। গম্ভীরা গান তোমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবা, ইন্ডিয়ার গম্ভীরা গান টোটালি ডিফারেন্ট দেন বাংলাদেশের গম্ভীরা গান। লিটারারি ট্র্যাডিশন টোটালি ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ টোটালি ডিফারেন্ট। জাস্ট কলোনিয়াল পিরিয়ডে এই ডিফারেন্স গুলো তৈরি হয়েছে। দেখো লালনকে কিভাবে ডিফারেন্স আকারে, এরপর দেখো স্বাধীনতার পরে আবার দেখো লালনের মধ্যে যত আরবি শব্দ আছে সেকুলারিজমের নামে সবগুলোকে বাদ দেওয়া হয়েছে, এখন আবার এটাকে ইনস্টল করা হয়েছে। আমি এই আলাপগুলো এখন আর ডিটেল যাব না। সো খেয়াল করো, এখন আসো 47 সালে তাহলে ভাগ হইলো কিসের মধ্যে? 47 সালে তোমার বিভক্তিটা হইলো হচ্ছে তোমার মোস্টলি আমরা বললাম যে ধর্মের মধ্য দিয়ে ভাগ হয়েছে। কিন্তু কিছুদিন পরে আমরা টের পাইলাম যে ধর্মের ভিত্তিতে ভাগ হইলেও তোমার যে ল্যাঙ্গুয়েজ কমিউনিটি যে বাঙালি, দে আর নট বিং কাউন্টেড, মানে এদেরকে কাউন্ট করা হচ্ছে না ন্যাশনালিজমের মধ্যে। বুঝছো তাইবা? জি স্যার। মানে তাদেরকে কোনো মতে কাউন্ট করা হচ্ছে না, ফলে আমরা তো দেখেছি যে এখানে একটা বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটেছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এটার একটা আউটকাম দেখলাম। এখন আসো খেয়াল করো, আমরা আমরা এখন এরপর আমাদের এখানে বাঙালি জাতীয়তাবাদটা এত বেশি এটাকে কি বলবো যে ডমিনেন্ট হয়েছে, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। এখন আসো
খেয়াল করো, এই যে একটা বাঙালি জাতীয়তাবাদ আমাদের এখানে তৈরি হয়েছে, তুমি কি মনে করো বাংলাদেশের সবাই নিজেকে বাঙালি আকারে কল্পনা করে? খেয়াল করছো জিনিসটা? তাই বা? জি স্যার। ইজ দেয়ার এনি জি অথেন্টিক বাঙালি জাতীয়তাবাদ? তোমরা একটা কমন না। শব্দ শোনো না, যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, নাম শুনছো না একটা শব্দ, হাজার বছরের? জি 47 সালে পাকিস্তান হওয়ার পরে এরকম একজন বই লিখছিল যে 5,000 বছরের পাকিস্তান, 5,000 বছর, 1,000 না, 5,000 বছরের পাকিস্তান। সো আমাদের অ্যানথ্রোপোলজিস্টরা মনে করে যে এই ধরনের 1,000 বছরের বাঙালি, 5,000 বছরের পাকিস্তান, এগুলো মোস্টলি হচ্ছে একটা পলিটিক্যাল রেটরিক এবং প্রিমর্ডিয়াল যে ন্যাশনালিস্টিক রেটরিক আর কি, ওইভাবে। এটার কোনো বাস্তবে, এটার কোনো আসলে সেরকম কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমরা এই যে নিজেদেরকে বাঙালি আকারে কল্পনা করি, কারণ যেভাবে আমরা নিজেদেরকে বাঙালি আকারে কল্পনা করি, বাংলাদেশে কি আসলে সবাই নিজেদেরকে বাঙালি আকারে কল্পনা করে? যেমন তুমি দেখো 47 সালে ন্যাশনালিজমটা কি হইলো, ধর্মের মধ্য দিয়ে ভাগ হইলো। বললো যে বাঙালি হিন্দুরা চলে যাবে হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে, ভারতীয় হিন্দু ন্যাশনালিজমের মধ্য দিয়ে, আর ইসলামিক ন্যাশনালিজমের মধ্য দিয়ে বাঙালি মুসলমানরা এদিকে চলে যাবে। কিন্তু বাংলাদেশে কি শুধুই মাত্র বাঙালি মুসলমানরা থাকে, বাঙালি হিন্দুরা থাকে না বাংলাদেশে? খেয়াল করছো জিনিসটা? আর ইন্ডিয়াতে কি শুধুই মাত্র বাঙালি হিন্দুরা থাকে, বাঙালি মুসলমান থাকে না ইন্ডিয়াতে? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। এবার দেখো জি স্যার। বাংলাদেশে আবার ডিবেট আছে যে আওয়ামী লীগ সহ সমমনা গোষ্ঠী বলে যে বাংলাদেশে যে ন্যাশনালিজমটা দ্যাট শুড বি বাঙালি জাতীয়তাবাদ, আর বিএনপি বলে যে না, বাঙালি বললে তোমার হচ্ছে পাহাড়ি, চাকমা, মারমা এদেরকে ইগনোর করা হয়। হ্যাঁ, ফলে বাংলাদেশে তো আরো অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে। আবার সকল বাঙালি বাংলাদেশে থাকে না, অনেক বাঙালি ত্রিপুরাতে থাকে, অনেক বাঙালি পশ্চিম বাংলায় থাকে। ফলে বাংলাদেশের মধ্যে যারা আছে এরা মিলে হচ্ছে আমরা একটা জাতি, বাংলাদেশি জাতি। চাকমা, মারমা, বাঙালি যারা আমরা মিলেমিশে আছি, এরা হচ্ছে মানে বিএনপি পন্থী যে বয়ানটা, তারা মোর ইনক্লুসিভ আকারে নিজেদেরকে কল্পনা করে। ক্লিয়ার? যে চাকমা, মারমা এরকম। আবার আওয়ামী লীগের লোকরা আবার বলে কি নো, বিএনপি নিজেকে ইনক্লুসিভ আকারে কল্পনা করলেও বিএনপির যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের একটা হিডেন রিলিজিয়াস ন্যাশনালিজম আছে, একটা হিডেন ফর্ম আছে। বিএনপি যে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে, সে যে ভূখণ্ডটা কল্পনা করে, এই ভূখণ্ডটা তো আসলে ইসলামের নামে কল্পনা করা 47 সালে। খেয়াল করছো জিনিসটা, ম্যাপটা? এবং সে নিজেকে রিলিজিয়াস ন্যাশনালিজম কল্পনা করতেছে একদিকে, আবার সে চাকমাদেরকে সে আবার ইনভাইট করছে। ফলে এই ইনভাইটেশনটা চাকমাদেরকে বাংলাদেশিদের সঙ্গে যতটুকু তাদেরকে তোমার হচ্ছে কাছে টানে, ততটুকু আবার দূরে টানে, যে দূরে ঠেলে দেয়, যেহেতু সে আবার রিলিজিয়াস ন্যাশনালিজমটাকে ক্লেম করে। বুঝছো জিনিসটা? নুয়ান্সটা খেয়াল করছো? নুয়ান্সটা খেয়াল করছো? আবার বিএনপি আবার বলে তোমার যে এক আটটা যে তুমি যে বাঙালি জাতীয়তাবাদটা করছো, এইটাও তো প্রবলেমেটিক, এটা তো স্ট্রাকচারালি চাকমা মারমাদেরকে আউটকাস্ট করে দিচ্ছে। বুঝছো জিনিসটা? ফলে বাংলাদেশে হোয়াট ইট মিন টু বি দা বাঙালি, এটা আসলে খুবই প্রবলেমেটিক ক্যাটাগরি টু ডিফাইন। আরো সবচাইতে ইন্টারেস্টিং জিনিসটা তুমি দেখবা কোথায়, তুমি যখন চট্টগ্রামে যাবা তখন তুমি দেখবা চট্টগ্রামের সকল লোক নিজেদেরকে, তারা নিজেদেরকে বাঙালি আকারে ক্লেম করে না? করে? একজন রোহিঙ্গা থেকে একজন চট্টগ্রামের লোককে তুমি কোন দিক থেকে আলাদা করতে পারবা? ভাষার দিক থেকে আলাদা করতে পারবা রোহিঙ্গা থেকে একটা চট্টগ্রামের লোককে? আহ, খাবার দাবারের দিক থেকে আলাদা করতে পারবা? খাবার দাবারের দিক থেকে, কালচারাল প্র্যাকটিস থেকে তুমি আলাদা করতে পারবা? সো কেন সে রোহিঙ্গা আর সে কেন বাঙালি? তোমার লাইনটা কোথায়? তুমি যে লাইনটা টানতেছো বাঙালি ভার্সেস রোহিঙ্গা, লাইনটা কোথায়? খেয়াল করছো জিনিসটা? খেয়াল করছো? আমার কথা শোনা যাচ্ছে তোমাদের কথা? yes, sir. মালিহা, জি স্যার। বুঝছো জিনিসটা? ইভেন তুমি দেখবা, আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি কক্সবাজার বেড়াতে যাও, একটা জায়গা আছে উঞ্চি প্রাং। উঞ্চি প্রাং এর একটা বিডিআর ক্যাম্পের আগে দিয়ে তুমি দাঁড়ালে দেখবা যে মানে আরাকান আর বাংলাদেশের বর্ডার আলাদা কিছু না, মানে এক দুটো পাহাড়ের মধ্যবর্তী পুরো জায়গা। এখানে মানুষের প্রাগৈতিহাসিক কাল থেকে বিয়ে হচ্ছে, কালচারাল প্র্যাকটিস একই রকম ভাবে, রিয়েলি টাফ। তোমাদের তো আমি একদম শুরুর ক্লাসটাই মনে আছে না, তোমাদেরকে চট্টগ্রামের 4টা হিস্টোরিক্যাল স্ন্যাপশট তোমাদেরকে আলোচনা করেছিলাম এই কোর্সের শুরুতে, মনে আছে তোমাদের মাসায়? চট্টগ্রাম ইন 4 হিস্টোরিক্যাল স্ন্যাপশট, মনে আছে না তোমাদের?
কিভাবে চট্টগ্রাম ধারণাটা ওভার টাইম এন্ড স্পেস চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো না জিনিসটা? শোনা যাচ্ছে আমার কথা? ফলে তুমি ওদেরকে কেন ওরা বাঙালি না, মানে ফলে হোয়াট ইট মিন টু বি দ্য বাঙালি, এটা রিয়েলি প্রবলেমেটিক ক্যাটাগরি, রিয়েলি প্রবলেমেটিক ক্যাটাগরি। থিঙ্ক অ্যাবাউট দ্য সিলোটিরা আবার ইদানিং নিজেদেরকে বলে না আমরা হচ্ছে আলাদা, মানে দেখবে তুমি এদের হ্যাঁ আমরা আলাদা, হ্যাঁ কিন্তু তুমি কোন দিক থেকে আলাদা, মানে ফলে এই যে বাঙালির মধ্যে যে একটা ব্লার ক্যাটাগরি, শুধু বাঙালি না, তুমি দেখো যে জার্মান একটা আইডিয়া, অসংখ্য জার্মান জার্মান রাষ্ট্রের বাইরে থাকে না, সো সকল বাঙালি কি বাংলাদেশে থাকে? ত্রিপুরাতে অনেক বাঙালি আছে না, অনেক বাঙালি আছে না? ফলে এই যে দ্য আইডিয়া অফ বাঙালি, এটা রিয়েলি রিয়েলি একটা প্রবলেমেটিক ক্যাটাগরি। ইভেন যে বাঙালি কালচার যেটাকে আমরা বলি, হোয়াট ইজ দ্য, মানে হোয়াট অ্যাকচুয়ালি ইজ দ্য পিওর বাঙালি কালচার, বলে না যে আমাদের আদি খাঁটি, এই যে কিছুদিন আগে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মারা গেছে, মিতা হক, নাম শুনছো না তোমরা? দেখেছো? সে ক্লেম, তার একটা দেখলাম যে সে ক্লেম করতেছে যে এই ড্রেস পরলে, এইভাবে এইভাবে কথা বললে, এই জিনিস মানলে তারপর তুমি বাঙালি, না হলে তুমি বাঙালি না। বুঝছো? সো একই রকম ভাবে এই যে সিংহলি যে জায়গাটা, তাদের খেয়াল করো, আমি এবার আমাদের আজকের আর্টিকেলটাতে আমি তোমাদেরকে শিফট করে নিয়ে যাচ্ছি। ন্যাশনালিজমটা এটাও সে কলোনিয়াল পিরিয়ডে, ওই যে বললাম না, যখন থেকে সবাই ভাবলো যে ব্রিটিশদের একটা ন্যাশনালিজম আছে, আমাদের একটা ন্যাশনালিজম থাকা দরকার। বুঝছো প্রবলেম কোত্থেকে শুরু হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? তোমরা যদি রেসপন্স না করো তো আমি বুঝবো না। আমার কথাটা শোনা যাচ্ছে? জি স্যার। তো সিংহলীরা তখন নিজেদেরকে দে স্টার্টেড টু রিয়েলাইজ দেমসেলফ, আমরাই তো এই ভূখণ্ডের আদি মালিক, আসল আসল আদি আদি। এবং সে সময় তোমরা জানো কিনা জানি না, ব্রিটিশদের ওই সে সময় একটা রেসাল একটা তোমার মানে একটা হাইপ ছিল সারা দুনিয়া ব্যাপী, হ্যাঁ, ম্যাক্স মুলার থেকে শুরু করে অন্যান্য লোক, তারা বললো যে একটা জাতি গোষ্ঠী ছিল আরিয়ান, এরা সেন্ট্রাল এশিয়া থেকে, এদের একটা গোষ্ঠী ভারতের দিকে আসছে, একটা ইউরোপের দিকে গেছে, এদের একটা কমন ভাষা গোষ্ঠী আছে, ইন্দো আরিয়ান ভাষা গোষ্ঠী। নসেন তুমি আর্টিকেলটা পড়েছো না? নসেন তুমি আর্টিকেলটা পড়েছো? আচ্ছা ঠিক আছে। সো সেই জায়গা থেকে তারা হুট করে 1900 সালের দিকে আবিষ্কার করলো যে ভারতের যারা উত্তর দিকে, নর্থের দিকে থাকে, এরা সবাই ইন্দো ইন্দো আরিয়ান ভাষা গোষ্ঠীর, তারা সবাই অন্তর্ভুক্ত। ফলে আমরা সবাই একই একই মায়ের পেটের ভাই, ফেলো ফিলিংস। বুঝছো জিনিসটা? ফলে এই জিনিসটা হচ্ছে তারা, মানে এই জিনিসের মধ্য দিয়ে যারা আপার কাস্ট ক্ষমতাসীন উত্তর সাইডের, হ্যাঁ, নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, তারা নিজেদেরকে অনেক বেশি ব্রিটিশদের কাছাকাছি, জার্মানদের কাছাকাছি ভাবা শুরু করলো। অন দা আদার হ্যান্ড যারা সাউথ ইন্ডিয়ার লোকজন ছিল, তাদের ভাষা গোষ্ঠীকে বললো যে না, তোমরা ইন্দো আরিয়ান ভাষা গোষ্ঠীর তোমরা অংশ না, তোমরা হচ্ছে দ্রাবিড়িয়ান একটা ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ফলে তোমাদের ফোর ফাদার্সটা হচ্ছে দ্রাবিড়িয়ান, আমাদেরটা হচ্ছে ডিফারেন্ট রেস, এবং দিস ইজ দা মানে 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 এটাকে কি বলবো, হাইয়েস্ট রেস। খেয়াল করছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? যদিও অ্যানথ্রোপোলজিস্টরা বর্তমানে দে আর টু স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, তাদের বক্তব্য হচ্ছে রেস নাথিং উইথ বায়োলজিক্যাল ট্রেড, বরং যে আরিয়ান যে রেসটা বলা হয়, এটার মধ্যে যে কত ডাইভার্সিটি আছে, হ্যাঁ, এটা এটা টোটালি একটা সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা ক্যাটাগরি রেস। ক্লিয়ার? রেসের যে হাইফটা ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? তো শ্রীলঙ্কার প্রেক্ষাপটে তোমরা জানো কিনা জানি না, শ্রীলঙ্কাতে অনেক বছর ধরে তামিলরা তারা তারা হচ্ছে সিংহলিজদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে লড়াইটা এবং ল্যান্ডস্কেপ এবং ন্যাশনাল যে ইমাজিনেশনটা শ্রীলঙ্কার, সেখানে সিনহলিজরা মনে করে, দেখতে কিন্তু তারা সবাই একই, সিনহলিজরা বলে যে আমাদের যে ভাষাটা, এই ভাষাটা হচ্ছে ইন্দো আরিয়ান ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ফলে আমরা হচ্ছে আপার জাত, উপরের জাত, আমরা হচ্ছে উপরের আরিয়ান। আর তোমরা তামিল, তোমরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান যে ক্ল্যান, তাদের যে ভাষা গোষ্ঠীটা তোমরা ফলো করো, ফলে তোমরা হচ্ছে ওইটার, তোমরা আমাদের না, তোমরা ওইটার। বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? এই যে একটা ন্যাশনাল ইমাজিনেশন, এই জিনিসটা খারাপ হয়েছে। অর্জুন গুণরত্নে দেখাচ্ছে যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে ভেরিয়েশন হইলেও বাস্তবতা হচ্ছে তাদের যে পারিবারিক লিনিয়েজ বা ফ্যামিলিয়াল যে লিঙ্কেজ,
এই লিঙ্কেজটা মোস্টলি সাউথ ইন্ডিয়ান যে প্র্যাকটিস ওটার মতো, কারণ সাউথ ইন্ডিয়াতে তুমি দেখবা যে সেখানকার কাজিন ম্যারেজটা মানে ইন্টার কাজিন ম্যারেজ এটা মোস্টলি হচ্ছে অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে? আমি তোমাদের থেকে 5টা মিনিটে শেষ করে দিচ্ছি, সরি। হ্যাঁ, সো মানে ইন্টার কাজিন ম্যারেজটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। আর সিনহলিজদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে, কিনশিপের এই প্র্যাকটিসটা আছে। আর নর্দার্ন ইন্ডিয়া যেটাকে আরিয়ান বলে, আরিয়ানরা নিজেদের ইন্টার কাজিন ম্যারেজকে তারা খুবই খুবই নেগেটিভ চোখে দেখে। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে সিনহলিজদের মধ্যে ওই প্র্যাকটিসটাকে এত নেগেটিভ ভাবে দেখে না। ফলে গুণরত্নে বলতেছেন তারা নিজেদেরকে অন দা ওয়ান হ্যান্ড দে ক্লেইম দেমসেলভস যে যে তারা হচ্ছে আরিয়ান রেসের অন্তর্ভুক্ত বেসড অন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে হুইচ ইজ ভেরি প্রবলেমেটিক ক্যাটাগরি। কারণ কিনশিপের যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসের দিক থেকে তামিলদের থেকে সিনহলিজরা আসলে আলাদা কিছু না। ক্লিয়ার? 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 ফলে সেখানকার যে রেসাল যে ক্যাটাগরিটা এটা টোটালি পলিটিক্যালি এবং সোশ্যালি কনস্ট্রাক্টেড থিং একটা ওয়ান। সেকেন্ড হচ্ছে এই যে ইমাজিনেশন গুলা, এটার একটা হিস্টোরিক্যাল ফাস্ট আছে। তিনি বলতেছেন যে এরা সবাই কিন্তু সাউথ ইন্ডিয়া, তামিল, কেরালা এই সমস্ত জায়গা থেকে এখানে এসেছে। এবং স্পেসিফিক্যালি মূল প্রবলেমটা শুরু হয়েছে যখন শ্রীলঙ্কাতে ব্রিটিশরা প্রচুর পরিমাণে চা বাগান করেছে, তখন চা বাগানের জন্য তাদের প্রচুর শ্রমিক লাগতো। এই শ্রমিকরা তারা তামিল থেকে নেওয়ার পরে প্রচুর তামিল শ্রমিক যাওয়ার পরে এই নতুন শ্রমিকদের সঙ্গে তারা নিতে পারে না এদেরকে বহিরাগত আকারে কল্পনা করার কারণে। ফলে বললো যে তোমাদের হিস্টোরিক্যাল ফার্স্ট ডিফারেন্ট, আমাদেরটা টোটালি ডিফারেন্ট ভাই, তোমাদেরকে আমরা স্পেস দিচ্ছি, আমাদের অধীন হয়ে থাকো। ন্যাশনাল ইমাজিনেশনে ওদেরকে এরকম আউটকাস্টেড করে দিচ্ছে। ক্লিয়ার? যেরকম ভাবে তুমি দেখো আমাদের এখানকার যে হিন্দু ইমাজিনেশন, সেখানে মনে করে যে বাংলার একমাত্র অধিকার, স্রেফ অধিকারটা হচ্ছে যে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানরা হচ্ছে বাইরে থেকে আসছে, আরব বণিক, এরা এখানকার কেউ না। বুঝছো জিনিসটা? এরা বাহির থেকে আসা। ক্লিয়ার? ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে তোমাদের? ইয়েস সো এই যে ন্যাশনাল ইমাজিনেশন, যে আমি একটা গ্রুপ অফ পিপলকে আই এম অ্যাজিউমিং ইন সাচ এ ওয়ে যে তারা হচ্ছে স্রেফ এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। হ্যাঁ, গুণরত্ন বলতেছেন যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা প্রবলেমেটিক। একটা যে কমন কালচার ইন্দো আরিয়ান তারা কল্পনা করছে, দিস ইজ সামথিং হাইলি প্রবলেমেটিক, কারণ তাদের কালচারটাই তো এই ধরনের প্র্যাকটিসও আছে, ওই ধরনের প্র্যাকটিসও আছে। আবার আমরা একটা গ্রুপ অফ পিপলকে নট সোললি বেসড অন দেয়ার, এটার নাম কি, ল্যাঙ্গুয়েজ, আমি বলতে পারি না যে তার এটাই মাত্র ন্যাশনাল মানে মানে তার ন্যাশনালিজম ঠিক হওয়ার এটাই একমাত্র ক্রাইটেরিয়া। উই ক্যান নট ডিফাইন ইন সাচ এ ওয়ে। ক্লিয়ার? ক্লিয়ার এখন? ক্লিয়ার? ইয়েস স্যার ন্যাশনালিজমের প্রবলেমটা বুঝাইতে পারছি? ইয়েস স্যার পিওর বাঙালি বলে যেমন কিছু নাই, পিওর শ্রীলঙ্কান বলেও আসলে তেমন কিছুই নেই। এভরিথিং পলিটিক্যালি সোশ্যালি কনস্ট্রাক্টেড। দিস ওয়ান ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ দ্য অ্যাসে। আই থিংক আমি তোমাদেরকে ইন ডিটেল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, তোমরা মানে নিজেরা কোনো মতে অন্তত কিছু না কিছু বোঝার চেষ্টা করেছো। থ্যাংক ইউ সো মাচ। কোনো কোশ্চেন থাকলে, কোনো কোশ্চেন থাকলে, এনি কোশ্চেন, এনি কোশ্চেন, মাশাইক, এনি কোশ্চেন? মাশাইক, এনি কোশ্চেন? স্যার মানে এটার বাইরে একটা কোশ্চেন, যে আপনার কি মানে কোনো পসিবিলিটি নাই সামনের বার অন্য আরেকটা কোর্স নেওয়ার? আমি মনে হয় না এখন পর্যন্ত, না তো আর মনে হয় না কোর্স নিতে পারবো, কারণ আমার নিজেরও আসলে গোছানোর, আমি আবার আরেকটা কোর্স নেওয়া মানে অনেক পড়াশোনা করা লাগে, বুঝছো? একটা কোর্সের জন্য অনেক পড়াশোনা করা লাগে। যেহেতু আমি ওই কোর্সটা আগে নিয়েছি, কারণ আমি ফিল্ড ওয়ার্ক করব আগামী 2 মাস। আমি তোমাদের 5 তারিখে ক্লাস শেষ করে আমি ইউএসএ তে চলে গেলে, আল্লাহ যদি নিয়ে যায় আর কি, জানি না ভিসা টিসা যে কি অবস্থা, ফিল্ড ওয়ার্ক করার স্কোপটা কমে যাবে। ফলে আমি যে ঈশ্বরদী, লালমনিরহাট, আমার পুরো কাজগুলো সব বাকি পড়ে আছে, কিছু শেষ করতে পারিনি। হ্যাঁ, দেখি যদি সম্ভব হয় তাই উইল লেট ইউ নো। হ্যাঁ, দেখি কোন একটা কোর্স ফর্মেশন করি। ওকে, সো থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? নওশিন, তুমি বুঝেছো? ইয়েস স্যার খুব সুন্দর মতো বুঝেছি
থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে 2টো বা 3টা কোশ্চেন পাঠাই দেব ফর ইউর ফাইনাল এসে বাই দ্য এন্ড অফ দিস উইক। আজকে না, এন্ড অফ দিস উইক। সো তোমরা এটা শেষ করে যে কাজটা করবা, তোমরা অনেক পড়াশোনা করবা, অ্যাটলিস্ট 5 to 10 আর্টিকেল পড়বা। ট্রাই টু ইনক্লুড ইউর ওন সোসাইটাল এক্সপেরিয়েন্সেস, ট্রাই টু মেক ইট অ্যাজ এথনোগ্রাফি। হ্যাঁ, এটা একটু চেষ্টা করো, এটা ভালো পেপার তৈরি করার চেষ্টা করো। 3000 ওয়ার্ড খুবই ভালো। বাইরের, আমি তোমাদেরকে বলি, তোমরা যদি তোমার আর্টিকেলের একটা জিসটা ধরো দা উইয়ার বা ইন্ডিয়ার যে আরো কি কি ভালো ভালো কিছু আছে না, ডিপ্লোম্যাট, এই সমস্ত জায়গায় যদি পাবলিশ করতে পারো, তোমাদের হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ পাওয়া এটা খুবই ফ্যাসিলিটেট করে দিবে, বুঝছো? যখন একটা কাজ করবে, একটা ভালো কাজ করার চেষ্টা করো। হ্যাঁ, একটা জেনুইন কাজ করো। আই থিঙ্ক আই উড বি এবল টু হেল্প ইউ। হ্যাঁ, জেনুইন যদি কাজ করতে পারো, তোমাদের হায়ার স্টাডিজ এর জন্য এটা খুবই খুবই হেল্পফুল হবে। এ ধরনের লেখা দেখলেই কিন্তু তোমাকে ভালো ফান্ডিং দিবে। হ্যাঁ, ফলে এটা একটু ট্রাই টু রিমাইন্ড দিস ওয়ান। ওকে ওকে, সি ইউ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। নেক্সট ক্লাসে আমরা আহমদিয়া জামাতের, পাকিস্তানের আহমদিয়া জামাত নিয়ে পড়বো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। ওই আর্টিকেলটা পড়ে নিও। বাই বাই, টাটা।